কালকেই এজেন্টরা বসতে চায়নি, তো কাউন্টিং এ কে যাবে? কাউন্টিং ওদের লোকই যাবে না, কাউন্টিং এ লোক যাবে না, কাউন্টিং এ লোক যাবে না। আপনি দেখবেন সকাল থেকে কি অবস্থায় হবে। কালকে তো আমি ভবানীপুরে দেখেছি ওদের এজেন্ট বসতে চাইনি, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ডেকে 2000-3000 হাতে দিয়ে বসিয়েছে। মক পোলিং এর সময় 50 জনের বেশি এজেন্ট ছিল না। আর ওর কাছ থেকে লিস্টে নিয়ে নেবেন ভবানীপুরে 159 ভবানীপুর অ্যাসেম্বলি। মমতা বন্দ্যোপাধ্যায় যতই কর্মীদের উৎসাহিত করার চেষ্টা করুন না কেন, আমাদের কাছে যা খবর আসছে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং এজেন্টরা বুথের মধ্যে বসতেই চাইছে না কাউন্টিং এ। তৃণমূল কংগ্রেস একেবারে এই এক্সিট পোল তারা সাধারণ কর্মীদের বোঝানোর চেষ্টা করলেও কর্মীরা কিন্তু বুঝে গিয়েছেন এবারে ফলাফলটা কি হতে চলেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই বক্তব্য বললেন। এবং শুধু তাই নয়, আমাদের কাছে যে তথ্য আসছে, অসমর্থিত সূত্রে যে খবর আসছে, যে তৃণমূল কংগ্রেসের অনেকেই নাকি ইতিমধ্যে যোগাযোগ করার জন্য সূচনা করে দিয়েছে। কিন্তু এইখানে আমাদের বক্তব্য যে একজনও বলতে মানে মোস্ট অফ দ্য তৃণমূল কংগ্রেসের যারা এতদিন ধরে বাংলার মানুষকে অত্যাচার নিপীড়িত করেছেন, তাদের একজনকেও যেন জায়গা না দেওয়া হয়। আপনারা সমর্থন জানাবেন কিনা লিখবেন কমেন্ট সেকশনে। একজনও করাপ্টেড তৃণমূল কংগ্রেসের নেতাকে যেন এইখানে জায়গা দেওয়া না হয়। আমরা জীবনের বাজি রেখে এই শাসক দলকে নির্মূল করার জন্য প্রাণপণ চেষ্টা করে গিয়েছি। তার কারণ আমাদের লড়াই ছিল দুর্নীতির বিরুদ্ধে, আর সেই দুর্নীতির একটা অগণতান্ত্রিক রাজনৈতিক স্বৈরাচারী দলকে সরিয়ে ফেলার পরেও যদি এদের মধ্যে কোনো প্রতিনিধি পরিবর্তনের জায়গায় চলে আসে, তাহলে সেটা হবে আমাদের লজ্জার। এবং শুধু তাই নয়, গতকাল আমি আপনাদের সামনে রাতের পর্বে বলেছিলাম হাইকোর্টে চলে গিয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস পন্থী আইনজীবীরা। উদ্দেশ্য ছিল এই সমস্ত যে গণনা কেন্দ্রগুলো রয়েছে যেখানে কাউন্টিং হবে, সেখানে বেশি করে মানে সেখানে যেন সরকারি কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারীদের অ্যালাউ করা হয়। দিয়েছে কোর্ট থাপ্পড় মেরে। আরো অনেক কত কি খবর বলবো আপনাদের সামনে। এমন এমন তথ্য আমাদের কাছে এসেছে, আপনারা শুনে চমকে যাবেন, আপনারা খুশি হয়ে যাবেন। চলুন শুরু করা যাক আজকে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব। একটু সমর্থন করবেন, ঠিক যেভাবে বিজেপিকে সমর্থন করেছেন একটু সমর্থন করবেন আমাদের চ্যানেলকে। লড়াই করেছি আমরা, রেজাল্ট ফলাফল যাই হোক লড়াই করেছি। একটা এইরকম একটা মানে অগণতান্ত্রিক এত বড় দৈত্যের সঙ্গে লড়াই করেছি আমরা। সেই লড়াইয়ে আপনারা আমাদের সঙ্গে যোগ্য সাথ দিয়েছেন। কুর্নিশ আপনাদের ছাড়া এই লড়াই পারতাম না। এখনো লড়াই বাকি রয়েছে, কাউন্টিং হয়নি। কাউন্টিং পর্যন্ত আমাদের সমস্ত কিছু কিন্তু সবকিছু বুঝে তারপরে চলতে হবে। আমি এইখানে শুধু একটা ভিডিও দেখাবো আপনাদের সামনে, এক পুলিশ কর্তার ভিডিও। আজকে দেখুন, যে সমস্ত ওপর লেভেলের মমতা বন্দ্যোপাধ্যায়ের আইপিএস আইএস অফিসাররা, বিনীত গোয়েলের মতো যারা রয়েছিলেন, রাজীব কুমার, বিনীত গোয়েলের মতো যারা ছিলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায় কথা শুনে তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো কাজ করতেন এবং পশ্চিমবঙ্গের মানুষের দুর্দশা একেবারে মানে মারাত্মক জায়গায় নিয়ে চলে গেছিলেন। নিচু তলার পুলিশ কর্মীদের সমর্থন ছিল না। দেখিয়েছি আপনাদের নির্বাচনের আগে এক পুলিশ কর্মী বলেছিলেন, অদ্ভুত তার স্বীকারোক্তি, যে ইসলামীকরণ করা হয়েছে তাদের ডিপার্টমেন্টকে, এত বড় কথা বলেছিলেন। সেখানে এক পুলিশ পিঠের সিট দ্বারা সোজা করে ওই তৃণমূল পন্থী কর্মীদের কিভাবে ভোটের দিন অবৈধ কাজ রুখতে কিভাবে মানে কি করেছেন, আপনাদের পুরো অংশটা দেখাবো, দেখুন। আপনি কোন হরিদাস পাল? কোন হরিদাস পাল আপনি? আপনি ভিভিপ্যাট এখানে কাগজ নিয়ে এখানে মানুষকে শো করছেন। এই তো আপনার গাড়িতে আমি সিজ করেছি। আপনি ডুপ্লিকেট ভিভিপ্যাট এবং ভোটিং মেশিন এখানে মানুষকে প্রবোধ করছেন। 100 মিটার 200 মিটারে বা আপনি সাধারণ নির্বাচনে যদি মতদান করেন, আমি যে কোনো জায়গায় যে কোনো বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করার ক্ষমতা রাখি। আপনি কোন হরিদাস পাল? কোন হরিদাস পাল আপনি? আমরা সাধারণ মানুষ। কোন হরিদাস পাল? আমরা সাধারণ জনগণ। আমরা সাধারণ জনগণ। দেখলেন, আমি আপনাদের সামনে অনেক আগেই বলেছিলাম যে হাওয়া মোড়ক যেমন আবহাওয়ার খবর রাখে, এই পুলিশের কাছেও ঠিক খবরটা থাকে। আর সেই কারণেই তারা পরিবর্তন আসছে বুঝে এই পিঠের সিট দ্বারাটা সোজা করে ফেলে। আমাদের দরকার পড়েনি,
আমাদের এই শাসকের রক্তচক্ষু উপেক্ষা করেই সত্যের পথে কথা বলে গেছি, গণতন্ত্রের পথে কথা বলেছি, একটা অসাংবিধানিক কথা বলিনি। মুখ্যমন্ত্রীকে মাননীয় ছাড়া সম্বোধন করিনি। আপনারা অনেকে বলেছেন, আপনাদের যথার্থ বলার কারণ রয়েছে, আমি পরে বলবো। 4 তারিখের পরে বাকি অংশটা বলবো আপনাদের সামনে কেন। এইখানে আমি আপনাদের সামনে দেখুন, সময় নষ্ট না করে একটা ইন্টারেস্টিং খবর দিয়ে দিই। আপনাদের প্রচুর ইন্টারেস্টিং খবর দেবো। তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং খবর হচ্ছে, গতকাল যা এক্সিট পোল গুলো পড়েছেন তার মধ্যে আরো একটা এক্সিট পোল আমাদের হাতে এসেছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টুডেস চাণক্য, এই টুডেস চাণক্য এরা প্রত্যেকবার এক্সিট পোল করে, এরা একদিন পরে এক্সিট পোলটা এনেছে এবং এই এক্সিট পোলে কি বলা হচ্ছে, ধুন্ধুমার লেগে গেছে। তৃণমূল কংগ্রেসকে দেওয়া হচ্ছে 100টা সিট +-11, অর্থাৎ 110 কিংবা 89টা, আর বিজেপিকে দেওয়া হচ্ছে 192টা, অর্থাৎ 203 কিংবা ওই 80-78টা, এবং অন্যান্যরা মাত্র 2টো। অর্থাৎ এবারেও কিন্তু কংগ্রেস সিপিএম তারাও দিতে চাইছে না। দেখুন, মানে এটা সত্যি, সিপিএম এবারও খাতা খুলবে কিনা, মানে কংগ্রেস খুলবে, সিপিএম হয়তো এবারও মনে হচ্ছিল খুলবে, কিন্তু খুলতে পারবে বলে মনে হচ্ছে না এখন। কংগ্রেস খাতা তো ডেফিনেটলি খুলবে, মালদা মুর্শিদাবাদে তাদের কিছু জায়গা অধীর রঞ্জন চৌধুরী সিটগুলো জেতার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই টুডেস চাণক্যতে যে তথ্য এসেছে, 200-র কাছাকাছি পৌঁছে গেছে বিজেপি। এবং শুধু তাই নয়, আমি পুরো শোনাবো, আজকে একটু শুনবেন আমার ধৈর্য ধরে পর্বটা। এবং এখানে কি বলা হচ্ছে জানেন, মুসলিমরা 8% ভোট করেছে এবারে বিজেপির পক্ষে বলে এই সার্ভেতে উঠে এসেছে। 8% ভোট, 72% ভোট যদিও তৃণমূল পেয়েছে, কিন্তু 8% ভোট পেয়েছে বিজেপি। শুধু তাই নয়, ওবিসি থেকে শুরু করে এসসি এসটি, আমাদের মাননীয় রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এতটা ঔদ্ধত্য, এই শোনাবো পরে, আস্তে আস্তে সব তো একটা একটা করে সবই শোনাবো আপনাদের এর পরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা যুবক, নিশ্চিতভাবে তার মধ্যে পোটেনশিয়াল রয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কাউকে মানেন না, স্বরাষ্ট্রমন্ত্রীকে কি ভাষায় কথা বলছেন, আপনি বক্তব্যগুলো শুনলে চমকে যাবেন। এটা বলা যায়, আমরা কোনোদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলিনি, মাননীয় শব্দগুলো বলে এসেছি, কোনো কিছু ধার ধারতেন না। আমি এখানে আপনাদের সামনে আরেকটা সমীক্ষা দেখাচ্ছি। এটা কেন ইন্টারেস্টিং, কেন দেখাচ্ছি, তার কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পছন্দের চ্যানেল। এটা হচ্ছে টিভি নিউজ 18 বাংলা, নিউজ 18-এর বিশ্ব মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনে গেলে তার সঙ্গে যান, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যান তার সঙ্গে যান। আমি জানি না ইনি কতটা সাংবাদিকতা করেন আর কতটা তৃণমূল করেন, এটা পরে আমরা বুঝতে পারবো, জানতে তো আমাদের হবেই সবটাই। এই নিউজ 18 তারা বলছে যে বিজেপি পাবে 143 থেকে 163 আর টিএমসি পাবে 133, অর্থাৎ এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হয়েছে, কিন্তু তারাও বিজেপিকে এগিয়ে রাখছে। এরা কিন্তু যতদূর আমার মনে পড়ছে, কিছুদিন আগেও যে মানে এরা পোল করেছিল, সেখানে মানে যে ওপিনিয়ন পোলে কিন্তু এরা মানে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রেখেছিল। এক্সিট পোলে দেখুন ঘুরে গিয়েছে। শুধু তাই নয়, এবার সব থেকে ইন্টারেস্টিং যেটা আপনাদের জানাটা অত্যন্ত প্রয়োজন, সেটা হচ্ছে দেখুন 7টা বাজার, পালোদি 7টা বাজার। আমি 7টা বাজারের প্রথম দিন দেখিয়ে দিয়েছি, জানি না অন্য কেউ দেখিয়েছে কিনা, আমি আপনাদের সামনে পুরোনো ভিডিওতে দেখিয়েছি, আপনারা যারা আমার নিয়মিত দর্শক দেখে নিয়েছেন। আমি বলে দিয়েছিলাম 7টা বাজারে বিজেপি জিতছে প্রথম পর্বে নির্বাচনের পরে, সেখানে বলে দিয়েছে। পলি মার্কেটে গিয়ে দেখে নেবেন, এখনো পলি মার্কেট দিয়ে সার্চ করবেন, দেখবেন বিজেপি এখনো 52% লিড করছে। এখানে আমার বক্তব্য হচ্ছে, এই 7টা বাজার রাজস্থানের একটা জুয়া, এটা কিন্তু অবৈধ। তো ভারত সরকার কোনো বেটিং বা জুয়াকে সাপোর্ট করে না, কিন্তু সেখানে রমরমিয়ে 7টা বাজার চলে। মানুষ পয়সা লাগান, কোটি কোটি, দিনে লক্ষ কোটি টাকার ওখানে ট্রানজাকশন হয়, জুয়া চলে সেই 7টা বাজার। অর্থাৎ যারা বাজি ধরেন, তারা নিজেদের টাকা মানে সেখানে বিনিয়োগ করেন। তারা কি বলছে জানেন, তারা বলছে এবারে বিজেপি, আমি পড়াচ্ছি একটা অংশ পড়ে শোনাচ্ছি দেখুন। তবে মানে এরা কিন্তু প্রথম দফার নির্বাচনে তৃণমূলকে এগিয়ে রেখেছিল, দ্বিতীয় দফার পর এক্সিট পোল হওয়ার পর কিন্তু এটা ঘুরে গেছে। দেখুন আমি বলছি, তবে দ্বিতীয় দফার নির্বাচনের পর 7টা বাজারের হিসাব নিকাশে পরিবর্তন এসেছে। দ্বিতীয় দফার ভোটের পর অনুমান করা হচ্ছে ভারতীয় জনতা পার্টি 150 থেকে 152টি আসন পাবে, তৃণমূল পাবে 137 থেকে 140টি, অর্থাৎ সুবিধাজনক জায়গায় থাকবে বিজেপি। তবে ফল খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে কংগ্রেস এবং বাম দলগুলির। এই 7টা বাজারের কথা বুঝতে পেরেছেন? আমি আপনাদের সামনে আগেই বলেছিলাম। দেখুন, আমি কিন্তু আপনাদের সামনে মানে এটা প্রেডিকশন তো করতে আপনিও করতে পারেন, আমিও করতে পারি, বাকিরাও করছে। আমার প্রেডিকশন হচ্ছে একটু হাড্ডাহাড্ডির দিকে বিজেপি বেরিয়ে যাবে, কিন্তু লড়াইটা হাড্ডাহাড্ডি হবে।
তার কারণ ওই জয় বাংলা বাহিনী এখনো বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ রয়েছে, এবং জয় বাংলা বাহিনীর বিভিন্ন জায়গায় ভোটের সময় দেখেছেন কেউ একজন চেয়ার নিয়ে ভোটে ওই রাস্তার মোড়ে বসে রয়েছেন, কেউ একজন দাদা এখানে দিচ্ছেন তো, যাচ্ছেন ভোট দিতে মাসিমা, বুঝতে পেরেছেন? এরকম কিন্তু হয়েছে। একাই দাঁড়িয়ে আছেন, কেন্দ্রীয় নির্বাচন আধা সেনাবাহিনী কিছু করেননি, কারণ একজন দাঁড়িয়ে আছে বলে। সেই জায়গাগুলো কিন্তু ইম্প্যাক্টের জন্যই আজকে আমি ওই হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলেছি। আমি কিন্তু বাংলার মানুষের আবেগের কথা ভেবে হাড্ডাহাড্ডি বলিনি। বাংলার মানুষ মানে আমি এটাও বলেছি আপনাদের যে এই নির্বাচনে একবার যদি ধরুন বিজেপি 148টা ম্যাজিক ফিগার 149টা বিজেপি পাক, তারপরে 6 মাসের পর নির্বাচন করাবেন, দেখবেন 230টা বিজেপি পাবে। তার কারণ মানুষকে প্রথমে বুঝতে হবে যে মানুষ অযাচিত মার খাবে না, মারলে পুলিশ তাদের সাহায্য করবে। এই কনফিডেন্সটা যতক্ষণ না মানুষের আসছে, মানুষ ভয়মুক্ত হচ্ছে না। কোথাও না কোথাও মানুষের মনের মধ্যে ভয় থেকেই যাচ্ছে, তার কারণ বিগত দিনগুলোতে এইরকম ভাবেও তারাও কোনো কেন্দ্রীয় বাহিনী এসে তাদেরকে বলেছিল আমরা আছি, কিছু হবে না, কিন্তু চলে যাওয়ার পর তাদের উপর আক্রমণ এসেছিল। আমি এই জায়গাগুলো কনসিডার করছি, সেই জন্য আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না, আশা করি, কারণ যারা ইন্টেলিজেন্ট তারা বোঝেন না। আমার বক্তব্য হচ্ছে মানুষের আবেগে বিজেপির 200 পার, কিন্তু সেই আবেগের প্রতিফলনটা হয়তো এবারে হবে কিনা এইটা আমার শুধু সন্দেহের। এখনো জয় বাংলা বাহিনী মোড়ে মোড়ে দাঁড়িয়ে রয়েছে, এবং ওই যে তৃণমূলের বললাম না যে এজেন্ট দেওয়ার লোক পাচ্ছে না, গতকাল একটা খবর দেখেছেন তো আপনারা, রাত্রিরে দেখেছেন, সেটা হচ্ছে দেখাচ্ছি, স্ট্রং রুম বিতর্ক অবস্থানে কুণাল, শশী, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাচ্ছেন মমতা, পৌঁছালেন বিজেপির তাপস সন্তোষ। আমি মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন কিনা জানি না, তার আগে খবরটা করছি, রেকর্ড করছি অন্তত। এবং সেখানে কুণাল বাবুরা হঠাৎ করে তাদের কি মনে হলো সব লুটফুট হয়ে যাচ্ছে, এবং তারা সেখানে অবস্থান বসে গেলেন। এবং এই আনন্দবাজার পত্রিকায় কি লেখা হচ্ছে দেখুন, আমি একটা অংশ পড়ছি। কুণাল বলেন 3:30 পর্যন্ত স্ট্রং রুমের সামনে দলীয় কর্মী সমর্থকরা ছিলেন, তাদের বিকেলে সরিয়ে দেওয়া হয়, মাঝে আচমকা ইমেল পাঠিয়ে জানানো হয় বিকেল 4টের সময় ফের খোলা হবে স্ট্রং রুম। তখন আমরা দলীয় কর্মীদের সঙ্গে ফোনে যোগাযোগ করি, জিজ্ঞাসা করি তোমরা আছো, তারা জানান চলে গিয়েছেন। তখন আমরা দুজনে দৌড়ে আসি, এখন আমাদের ঢুকতে দিচ্ছে না। দেখুন কতটা এরা, ইমেলে জানানো হয়েছে যে 4টের সময় খোলা হবে, দুই পক্ষকেই জানানো হয়েছে খোলা হবে। তার কারণ আমি এক্স্যাক্টলি প্রসিডিওর জানি না, কিছু প্রসিডিওর জন্যই যে আপনার ব্যালটে যে ভোটগুলো আগে হয়ে যায় কর্মীদের জন্য, সেইগুলো কিছু অ্যারেঞ্জমেন্টের জন্য খোলা হবে বলে ইমেলে জানিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখুন কুণাল বলছে যে কর্মীদের জিজ্ঞাসা করছি তোমরা স্ট্রং রুমে আছো, বলছে কেউ নেই, সব পালিয়েছে। দিদি বলছেন স্ট্রং রুমে পাহারা দিয়ে বসে থাকো, কেউ নেই স্ট্রং রুমের মধ্যে। বললাম না তৃণমূলের লোকজন পাওয়া যাচ্ছে না, বুঝে গেছে যে হাওয়া উল্টো দিকে। তারপরে ফোনে তারা ছুটে গেছে কর্মীদের ডেকে, তখন টিভিতে সবাইকে দেখিয়েছে, তখন লোকজন গেছে। ইমেল করে জানানো হয়েছে, তাও দেখুন লিখছে, স্বীকার করছে, কুণাল বলেন বলে লেখা রয়েছে, তাও দেখুন ওখানে গিয়ে একটা হট্টগোল পাকানোর চেষ্টা করলেন। তখন এবারে তো পরিষ্কার মানুষের জনমতটা যদি পৌঁছায়, এবারে যে ভোটের রেজাল্ট, যে হাড্ডাহাড্ডি যদি রেজাল্ট হয়েও যায়, ধরুন বিজেপি 150 পেল, এটাও অ্যাকচুয়ালি রিফ্লেকশন হলো না। এই জ্ঞানেশ কুমারের মতো ব্যক্তিত্বরা রয়েছেন বলে, এবং ওই অজয় পাল শর্মার মতো লোকজন ছিলেন, তারপরে কিন্তু মানে এই ধরনের ফলাফল হচ্ছে। এই ফলাফলটা 150-60 হওয়ার কথা না, এটা 200 আপ হওয়ার কথা। যদি না হয়, হওয়ার কথা 200 আপ। তার কারণ মানুষ কোথাও গিয়ে একটু ভয় পেয়েছে বলে এই জায়গাটা এখনো হয়নি। যাই হোক, আমি আপনাদের সামনে দ্রুত দু একটা খবর বলে দিই। সেটা হচ্ছে, আমি গতকাল রাত্রিরে বলেছিলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আরো একজন আইনজীবী তারা চলে গেলেন, যে দুটি বিষয় নিয়ে তারা মূলত চলে গেছেন। একটা বলছে যে স্টেট গভর্নমেন্টের কর্মচারীদেরও তাদেরকে অবজারভার করে ঢুকতে দিতে হবে। মামার বাড়ির আবদার, ওই প্রত্যেকবার ওই স্টেট গভর্নমেন্টের আপনাদের ওই জয় বাংলা বাহিনী, তারাও জয় বাংলা বাহিনী তো একটা তাদের অংশ রয়েছে, আমি সবাইকে বলছি না, একটা অংশ তো সবাইকে, তো বুদ্ধিজীবী থেকে, পুলিশ থেকে, ডাক্তার থেকে, গোটা টলিউড থেকে সব তো মানে ওই জয় বাংলা বাহিনীর মধ্যে চলে গেছে। তো এবার তাদেরকে ঢোকানোর জন্য হাইকোর্টে গিয়েছিলেন, হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে না, সেন্ট্রাল গভর্নমেন্টের যারা রয়েছেন কর্মীরা তারাই থাকবেন, ব্যাস। অজয় পাল শর্মাকে সরানোর জন্য ভোটের আগের দিন রাত্রিরে সুপ্রিম কোর্টে চলেছে। আমার আপনার টাকা নিয়ে এবার মানে অন্তত একটু ওই কপিল সিব্বালরা তাদের টাকা পাওয়া একটু বন্ধ হবে যদি এইটা হয়। পশ্চিমবঙ্গের শুধু এইটুকু হলে না, ওই বলেছিল না 15 লাখ টাকা, তৃণমূল বলে না 15 লাখ টাকা ফিরিয়ে দেওয়া, আরে 15 লাখ টাকা কেন, 20 লাখ টাকা 25 লাখ টাকা ফিরিয়ে দেওয়া যাবে। সত্যি বলছি, এই যেভাবে কপিল সিব্বালদের জলের মতো টাকা দেওয়া হয়েছে আর যেভাবে দুর্নীতি হয়েছে, এইটা আটকাই পশ্চিমবঙ্গের মানুষকে, মানে 5-10 বছর থাকলে, ক্ষমতা থাকলে যদি
ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ না করা হয় তাহলে সত্যি মাথা পিছু 15-20 লাখ টাকা দিয়ে দেওয়া যাবে, এমনি দিয়ে দেওয়া যাবে। এইখানে আরো একটা আমি খবর দেখাবো, তৃণমূল কংগ্রেসের আর একটা দাবি ছিল যে বুথের সংখ্যা আগে যেরকম ছিল সেরকম থাকছে না কেন, মানে যার যেখানে যেখানে গণনা হতো সেখানে এবারে কেন হচ্ছে না। দেখুন এমনিতে 108টা না কত কেন্দ্রে গণনা হতো, দিয়ে তো ম্যানেজ করা যেত না, তারপরে সেটা কমে প্রথমে ঠিক করা হয়েছিল এবারে 87টা আসনে গণনা হবে, 87টা কেন্দ্রে গণনা হবে, তারপরে সেটাকেও আবার পরিবর্তন করে 77টা কেন্দ্রে গণনা করা হচ্ছে। মানে পুরো কম্প্যাক্ট একদম, যতগুলোতে 100% সম্ভব নজরদারি করা ততগুলোতেই গণনা করা হচ্ছে। এইখানে আমি একটা অংশ আপনাদের সামনে দেখাবো, ঠিক আছে? দেখুন এই অংশটা দেখাবো, একটা অদ্ভুত ঘটনা, পশ্চিমবঙ্গের মানুষও কতটা আমাদের বিট্রে করে গেছে সারা, মানে দেখুন আমি আপনাদের সামনে বারবার বলেছিলাম যে স্বাধীনতার যুদ্ধের সময় তখনও কিন্তু আমাদের পূর্বপুরুষরা রাস্তায় নেমেছিলেন এবং তখনও বেশ কিছু মানুষ না আমাদের বিরোধিতা করে গিয়েছিলেন। আপনাদের ঠিক করতে হবে যে আপনারা কোন পূর্বপুরুষের বংশধর, যারা সেই সময় স্বাধীনতা আন্দোলনে ইংরেজদের সমর্থন করেছিলেন আপনারা তাদের বংশধর, নাকি যারা ইংরেজদের সঙ্গে মুখে মুখ লাগিয়ে বা বুকে বুক চিতিয়ে কথা বলেছিলেন আপনারা তাদের বংশধর। আজকে প্রমাণ করবে কিন্তু সেই জায়গাটায় আমি আপনাদের একটা কেন এই কথা বললাম, প্রচুর মানুষ কিন্তু আমাদের জেনে শুনেও আমাদের কিন্তু বিট্রে করে গেছে, যা তার মধ্যে সব থেকে বড় হচ্ছে আমাদের ওই কবি সাহিত্যিক এই গ্রুপটা। বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পৃথিবীতে এসে ধন্য হননি, পৃথিবী ধন্য হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আগে জিতুক, আগে ক্ষমতায় আসুক, তারপরে আমি আপনাদের সামনে অনেক কিছু তথ্য দেবো, ঠিক আছে? আগে ক্ষমতায় জিতুক আগে। আচ্ছা এবারে দেখুন আমি আপনাদের সামনে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে, এটা বলেই আমি শেষ করব, সেটা হচ্ছে বুথের সময় যেদিন গণনা হয় সেদিন একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল উদয়নারায়ণপুরে। এক বৃদ্ধ মারা গিয়েছিলেন ভোট দিতে গিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা মিডিয়াতে এসে বললেন যে এটা বিজেপির গুন্ডারা মেরেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, অমিত শাহের অধীনস্থ কেন্দ্রীয় বাহিনী বিজেপির অতিরিক্ত সেনাবাহিনীতে পরিণত হয়েছে। বাংলার মানুষের ওপর লেলিয়ে দেওয়ার একদল লাইসেন্স প্রাপ্ত গুন্ডা। উদয়নারায়ণপুরে এক বৃদ্ধ তার ছেলের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন, এতটাই দুর্বল যে সে একা হাঁটতে পারছিলেন না, তার সঙ্গে ছেলে তাকে বুথে ঢুকতে সাহায্য করে, কেন্দ্রীয় বাহিনী দুজনকেই ধাক্কাধাক্কি ও মারধর করে। মারধর করা বলা যে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছিল। আজকে নির্বাচন কমিশন একটা ফুটেজ প্রকাশ করেছে, সেই ফুটেজ আর অনেকটু বড় আমি দেখাতে পারবো না, আমি একটু অংশ দেখাচ্ছি। সেই ফুটেজে দেখা যাচ্ছে যে বৃদ্ধ ঢুকলেন ছেলেকে নিয়ে বুথে, তারপরে বৃদ্ধ একাই হেঁটে হেঁটে গেলেন এবং হেঁটে হেঁটে গিয়ে ভোট দিলেন। তিনি ভোট দিয়ে ওখানে তিনি আস্তে আস্তে ভোট দিয়ে মানে টেবিল ধরে একটু অস্পষ্ট এরকম যেন পড়ে গেলেন। ছেলে সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে বাবাকে ধরলেন, তারপরে হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কোনো কেন্দ্রীয় বাহিনী কেউ ঠেলাঠেলি করেনি। ভিডিওটা দেখলে, সিসিটিভি ফুটেজ যেটা নির্বাচন কমিশন দিয়েছে দেখলেই বুঝতে পারবেন। অথচ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে তিনি রাজনৈতিক উদ্দেশ্যে বলেছেন, আজকে অন্য কেউ বললে তার বিরুদ্ধে এখন এতদিনে মামলা হয়ে যেত, মিথ্যে খবর ছড়ানোর জন্য এতদিনে তার বাড়িতে পুলিশ চলে যেত। এখানে তো রাজনৈতিক নেতাদের মিথ্যা কথা বলার জন্য আমাদের বোধহয় সংবিধান লাইসেন্স দিয়ে রেখেছে, জয় জি যা যত খুশি মিথ্যা বলতে পারে। কিন্তু সব থেকে আশ্চর্যজনক বিষয় জানেন, ওই যে ছেলেটি যিনি ছিলেন ওখানে, যিনি দেখলেন বাবা পড়ে যাচ্ছে, বাবাকে ধরতে চলে গেলেন, তিনিও মিডিয়ার সামনে কেঁদে কেঁদে বললেন যে কেন্দ্রীয় বাহিনী আমাকে বাবাকে ধাক্কা মেরে দিয়েছে। তিনিও বললেন, টিভিতে শুনে নেবেন। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের দুর্ভাগ্য। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যারেটিভে যে বিএলওরা, কেউ অসুস্থ হয়ে পড়েছেন, কারোর কোনোভাবে হার্ট অ্যাটাক হয়েছে, এমনি নর্মালি হতো, তারা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সুর মিলিয়ে বললেন যে ওই কেন্দ্রীয় জ্ঞানেশ কুমারের জন্য হয়েছে, এবং টিভির ওই 8টার সময় আলোচনা শুরু হয়ে গেল। না, আমাদের তো এই দিকটাও তো ভেবে দেখতে হবে, আমাদের তো ওই সংবেদনশীল মুখগুলোও তো আমাদের ভাবতে হবে। আপনি প্রমাণ করতে পারবেন, আপনি ভেবে দেখবেন তো পরে আপনি প্রমাণ করতে পারবেন যে যে ব্যক্তিটির হার্ট অ্যাটাক হলো সে সত্যি ওই কাজের জন্য হার্ট অ্যাটাক হলো। আপনি তার আগের 1 বছরের হার্টের অবস্থানটা দেখেছিলেন? আপনার কি ইকোকার্ডিওগ্রাম রিপোর্ট রয়েছে তার 6 মাসে? যে কোনো মৃত্যু দুঃখজনক, কিন্তু আপনি একটা মেডিকেল জিনিসকে, সেটাকে আপনি কোন রকম পোস্টমর্টেম ছাড়া আপনি কি করে বলে দিচ্ছেন? সংবাদ মাধ্যমে কি করে আলোচনা করছেন? কেন পক্ষ নিচ্ছেন? মানুষকে বিভ্রান্ত করার তো চূড়ান্ত চেষ্টা করে গেছেন। এবার যেই দেখবেন পরিবর্তন হচ্ছে সঙ্গে সঙ্গে লাভ মারবেন। আমরা লাভ মারতে দেবো না, আমরা মনে করিয়ে দেবো, ফুটেজ দেখিয়ে দেখিয়ে মনে করাবো আপনাদের সামনে যে এরা কিভাবে পশ্চিমবঙ্গের মানুষকে আরো ডিলে করে দিয়েছে, আমাদের কিভাবে গণতন্ত্রটাকে লুট করেছে, নিজেদের বিজ্ঞাপনে
নিজেরা ফুলে ফেপে, নিজেদের সন্তানদের ফুলে ফেপে তারা বড় হয়ে গেছে, আর আপনার আমার সন্তানদের কিভাবে এরা মানে একেবারেই অবস্থা খারাপ করে দিয়েছে, জানছে লুট হচ্ছে, তাও উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা। আরে পৃথিবীর কোন জায়গায় এরকম দুর্নীতি হয়েছে? আপনি অন্য স্টেটের সঙ্গে তুলনা করছেন সমানতা দেখানোর জন্য। একটা দুর্নীতিকে স্পষ্টভাবে দুর্নীতি বলতে গেলে উত্তরপ্রদেশ আনতে হয়? বলুন না দুর্নীতি হয়েছে। উত্তরপ্রদেশ দিয়ে দিন আলোচনা করবেন, উত্তরপ্রদেশ নিয়ে 10টা বাজে কথা বলুন, 10টা প্রবলেম ধরিয়ে দিন। যখনই পশ্চিমবঙ্গের আলোচনা করতে যাবেন এটাকে ডাইলিউট করার জন্য একেবারে সেই উত্তরপ্রদেশ দেখলেন তো, এই যে তুলনা দেখলেন, দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা এটা ফেক। উত্তরপ্রদেশ নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো কতটা সারবত্তা হচ্ছে। ধরুন ওই গজনীপুরের একজন বৃদ্ধা 1962 সালে ভোট দিতে গিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছিল, তার ইতিহাসকে নেবে? তখন তো বিজেপি তাকে এই যে তথ্যটা বললো কেউ ভেরিফাই করতে পারে? জাস্ট একটা মানুষকে খাইয়ে দেওয়া যে ওখানেও তার মানে হয়। আর আমাদের মতো অনেক মানুষ রয়েছে ওই 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 বৃদ্ধার ছেলের মতো, ও তাহলে তো উত্তরপ্রদেশেও হয়, তাহলে ছেড়ে দিন, তাহলে ঠিক আছে, তাহলে তো এখানে যা হচ্ছে সবটাই ঠিক আছে। নিজের চোখ কানকে বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিল বাঙালি। তার কারণ এরা মনে করে যে, মাফ করবেন আপনাদের বলছি না, একটা অংশের মানুষ মনে করে যে আমাদের চোখ কান হচ্ছে আমাদের সংবাদ মাধ্যম, আমাদের চোখ কান হচ্ছে যে আমরা ওই বুদ্ধিজীবীরা কি বলবে তারপরে আমরা মার্গদর্শন করব। আমরা কিন্তু আপনাদের সামনে সেই তথ্যগুলি ধরে চেষ্টা করেছি যেগুলো আপনাদের সামনে সাদা এবং কালো, অনেক বিজ্ঞাপন দেয় সাদা কালো ভাবে খবর, পুরো একদম রঙিন খবর দেয় আপনাদের। সাদা কালো খবর ইউটিউব চ্যানেল থেকেই ম্যাক্সিমাম, মানে অনেক ইউটিউব চ্যানেল থেকে, যারা রেপুটেড ইউটিউব চ্যানেল, যারা মানুষের আবেগ নিয়ে খেলে না, তারাই কিন্তু তাদের কাছ থেকেই আপনারা পান। সেই কারণে কিন্তু ওই সমস্ত চ্যানেলগুলোর থেকে আমাদের চ্যানেলের জনপ্রিয়তা আপনাদের কাছে বেশি, আপনারা বেশি আশীর্বাদ করেন। আপনি কমেন্ট দেখে নেবেন, যে কোনো ওই সমস্ত মিডিয়াতে কমেন্ট দেখবেন, আর আমার চ্যানেলের অন্য ইউটিউব চ্যানেলে কমেন্ট দেখবেন, মানুষের আশীর্বাদ দেখবেন। এনিওয়ে আপনাদের বক্তব্য লিখে জানাবেন, পরিবর্তন হোক, অনেক কথা বলার রয়েছে, অনেক কিছু আছে, সব হবে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন এবং কেউ ভায়োলেন্সে জড়াবেন না, আইন হাতে তুলে নেবেন না, কারুর উপর কোনো জুলুমবাজি অত্যাচারবাজি কেউ করবেন না, আইনের উপর ভরসা রাখবেন। হারুন জিতুন যাই করুন, দুই দলের প্রার্থীদেরই দুই দলের সমর্থকদেরই বলছি, আইনের উপর ভরসা রাখবেন, কেউ এর অন্যথা করবেন না। এখনকার মতো এখানেই।